হ্যালো বন্ধুরা, আপনাদের সবার প্রিয় স্ট্রেঞ্জার থিংস সিজন 5 এর লাস্ট এপিসোড নিয়ে আমরা আজ হাজির হয়েছি। তো গত এপিসোডে অনেকেই আমাকে কমেন্টে জানিয়েছিলেন যে ওয়ার্মহোল সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে, তাই আমি ভেবেছি ফাইনাল এপিসোডে যাওয়ার আগে আপনাদের এই বিষয়টা একটু বুঝিয়ে বলি। আগে বলছি, আমি আমার নিজের থিওরি থেকে এই বিষয়টা আমি বোঝাতে চাচ্ছি, তাই সেটা ভুলও হতে পারে আবার সঠিকও হতে পারে। তো আপনারা এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর সঠিকটা জেনে থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। মূলত ওয়ার্মহোল হচ্ছে একটি ব্রিজ যেটা ডাইমেনশনাল ওয়ার্ল্ড এবং বাস্তব হকিং শহরকে আপসাইড ডাউনের মাধ্যমে যুক্ত করেছে। বিষয়টা হচ্ছে এই ব্রিজ দিয়ে ডাইমেনশনাল দুনিয়া থেকে এলিয়ানরা আপসাইড ডাউনে আসে এবং আপসাইড ডাউন থেকে 4টি গেটের মাধ্যমে হকিংসের বাস্তব দুনিয়াতে এসে পৌঁছায় আর সাধারণ মানুষের উপর আক্রমণ করে। সহজ ভাষায় বলতে গেলে ডাইমেনশনাল দুনিয়া থেকে বাস্তব দুনিয়াতে পৌঁছানোর জন্য ওয়ার্মহোল হলো একটি রাস্তা। আপনারা ছবিটা দেখলে বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পারবেন। আর ভ্যাকনা এই 3টি দুনিয়াকে যুক্ত করে একটি শক্তিশালী দুনিয়া বানাতে চাই, আর সেই দুনিয়াতে কোনো মানুষই থাকবে না। তো যাই হোক, গল্পটি আমরা শুরু করি। আমরা এপিসোড 7-এ দেখেছিলাম সবাই মিলে আপসাইড ডাউনে বেমানের গাড়ি নিয়ে ঢুকে গিয়েছিল, আর বাইরে মিলিটারিরা তাদেরকে আটকানোর চেষ্টা করছিল, কিন্তু এতে কোনো লাভই হয় না। এরপরে কাহিনী চলে যায় ফাইনাল এপিসোডে। আমরা দেখি এক এক করে মিলিটারি গাড়িগুলো পোর্টাল দিয়ে আপসাইড ডাউনে ঢুকছে, আর ডক্টরকে তার লোক নিয়ে প্রধান গেটে থাকা মিলিটারি লোকটিকে হুমকি দেয় যে কেন সে গেটটি খুলেছে, কিন্তু দেখা যায় তাদের সিস্টেমটা আগে থেকেই ডাস্টিন নষ্ট করে দিয়েছিল। এইদিকে বেমানের গাড়িটা আপসাইড ডাউনে পৌঁছিয়ে যায়। সেখানে 11কে অনেক চিন্তিত দেখা যাচ্ছিল, কারণ সে আর কালি এই যুদ্ধে নিজেদের জীবনকে উৎসর্গ করবে। মাইক তাকে বোঝায় এটা আমাদের শেষ যুদ্ধ হতে চলেছে, আমরা অবশ্যই এটা শেষ করব, তারপর দেখবে সবকিছু ঠিক হয়ে গিয়েছে। এই কথা শুনে 11 একটু স্বস্তি পায়। এরপর বেমেন, হফার, 11 আর কালি একটা টিমে ভাগ হয়ে হকিংসের ল্যাবের দিকে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, আর এইসব কিছু মিলিটারি লোকেরা দেখে ফেলে। তখন একজন সৈন্য বলে আমাদেরকে তাড়াতাড়ি ডক্টর কে এই সব কিছু জানাতে হবে। উত্তরে অন্য সৈন্য বলে তাকে জানানোর কোনো দরকারই নেই, ডক্টর কে নিজেকে অনেক মহান ভাবে, এই সামান্য কাজটি আমরা নিজেরাই করতে পারবো। এই বলে তাদের পিছু নিতে শুরু করে। অন্যদিকে হ্যান্ডে শিশুদের থেকে শক্তি কেড়ে নিয়ে মাইন্ড ফ্লেয়ারকে পুনর্জীবিত করার চেষ্টা করছিল, আর আমরা দেখি ডাইমেনশনাল দুনিয়া আস্তে আস্তে করে আপসাইড ডাউনের 4টি গেটের দিকে এগোচ্ছে। এরপর হকিংসের চার্চে মিস্টার ক্লার্ক আর এরিকা বসে কথা বলছিল। তখনই ডক্টরকে তার লোকজন নিয়ে হাজির হয় আর তল্লাশি শুরু করে। এইদিকে বাস্তব দুনিয়াতে রবিনের গার্লফ্রেন্ড ভিকি আর ম্যাক্স রবিনের রেডিও স্টেশনে ছিল। ততক্ষণে বাকিরা আপসাইড ডাউনের রেডিও টাওয়ারের কাছে পৌঁছিয়ে যায় এবং উপরে ওঠার প্রস্তুতি নিচ্ছিল। এইদিকে হফার এবং 11 ল্যাবের ভেতরে সেই ঘরটি খুঁজে পায় যেখানে ছোটবেলা 11-এর ওপর পরীক্ষা চালানো হতো। বেমান লাইট এবং ওয়াটার ট্যাপ চালু করে দেয় এবং সে হকিংসের ল্যাবের ছাদের উপর উঠে যায়, কারণ কালো দুনিয়া যদি আপসাইড ডাউনের কাছাকাছি চলে আসে তাহলে সে হপারকে খবর দিয়ে সতর্ক করবে। এইদিকে নিচে হপার 11কে সতর্ক করে যে আমি যদি 2বার শব্দ করি তাহলে ভাববে কালো দুনিয়া নিচে আসছে। আর অন্যদিকে হাইপ মাইন্ডে গিয়ে তুমি আর তোমার বোন থেকো, আমি না বলা পর্যন্ত কিছুই করবে না, আর যখনই কালো দুনিয়ার রেডিও টাওয়ারের কাছাকাছি চলে আসবে তখনই আমি তোমাকে 3বার শব্দ করে সতর্ক করে দেব। যা শুনে 11 বলে তখনই আমরা ভ্যাকনাকে মেরে ফেলবো। এরপর হপার আরো বলে যদি ডাস্টিনের থিওরি সঠিক হয় তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। যা শুনে 11 বলে যদি ভুল কিছুও হয়ে যায় তাহলে তুমি কখনোই আমাকে ওয়াটার কন্টেনার থেকে নামাবে না, আমি যেভাবেই হোক না কেন ভ্যাকনাকে মেরে ফেলবো। তখন হপার রাজি হয়ে যায় আর বলে কিন্তু আমাকে প্রমিস করতে হবে যদি কোনো চমৎকার হয়ে সবকিছু স্বাভাবিক হয়ে যায় তাহলে তুমি আর আমি এখান থেকে বের হয়ে যাব, আর আমরা দুজন মিলে পরে ডক্টর কে দেখে নেব। এতে 11ও রাজি হয়ে যায় এবং তাকে পানির ট্রাঙ্কে নামিয়ে বক্সটি বন্ধ করে দেওয়া হয়। বাইরে কালিও তার চোখে কাপড় বেঁধে নিজের শক্তি ব্যবহার করার জন্য প্রস্তুত হয়। এইদিকে রেডিও টাওয়ারে মাইক আর উইল কথা বলছিল। তখন মাইক বলে আমার তোমাকে আগে বোঝা উচিত ছিল, আমি নিজেকে নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে সবকিছু ভুলে গিয়েছি, আমি অনেক দুঃখিত। এর উত্তরে উইল বলে ঠিক আছে, আমি তোমার বিষয়টা বুঝতে পেরেছি, কিন্তু এতে তোমার কোনো দোষ নেই, আমার নিজেরই নিজেকে চিনতে অনেক সময় লেগে গিয়েছে, কিন্তু যা কিছু হয়েছে ভালোই হয়েছে, আমি খুশি যে তুমি এখন আমার বন্ধু হিসেবে আছো। তখন মাইক বলে শুধু বন্ধু নয়, আমরা খুবই ভালো বন্ধু। এরপর আবারও তারা তাদের যাত্রা শুরু করে। এইদিকে বাস্তব দুনিয়াতে রেডিও স্টেশনে ম্যাক্স ভেতরে অদ্ভুত ধরনের শব্দ শুনতে পায়। সে অনুভব করে যে সে তার হাত পা নাড়াতে পারছে। সে উঠে দাঁড়ায় এবং চলতে থাকে, আর হাইপ মাইন্ডের মতো তার পায়ের নিচে পানিও ছিল। এইদিকে ভিকি এসে দেখে ম্যাক্স এখনো হুইল চেয়ারে বসে আছে আর তার চোখ উল্টে গিয়েছে। তার মানে এতক্ষণ যা কিছু হচ্ছিল তা সবই ছিল ম্যাক্সের হাইপ মাইন্ডের ভেতরে। সে ভয়ে ভয়ে দরজা খুলে, আর ঠিক তখনই 11 আর কালি এসে বলে তুমি কি ভয় পেয়ে গিয়েছো? আসলে 11 ম্যাক্সকে তার মাইন্ডে নিয়ে এসেছিল তাকে সাহায্য করার জন্য। এইদিকে অন্য টিম রেডিও টাওয়ারের সবচেয়ে উঁচু স্থান
ওখানে পৌঁছে যায়। সেখান থেকে পুরো হকিং শহরকে দেখা যাচ্ছিল। এরপর সবাই দেখতে পায় কালো দুনিয়াটি আপসাইড ডাউনের দিকে এগিয়ে আসছে, যা দেখে বেনম্যান হপারকে জানায় কালো দুনিয়া আমাদের দিকে এগিয়ে আসছে, যা করার তাড়াতাড়ি করতে হবে। এইদিকে এলেভেনের টিম ভ্যাকনাকে দেখতে পায়। তখন ম্যাক্স বলে আমরা কেন ওকে এখানে মেরে ফেলছি না। তখন এলেভেন বলে আগে ওর মাইন্ডে ঢুকতে হবে, তাহলে আমরা তাকে শেষ করতে পারবো। আর আমরা জানি এটা এলেভেনের হাইপ মাইন্ড ছিল, তাই এলেভেন ভ্যাকনার হাত ধরে তার মাইন্ডের ভেতরে ঢুকে যায়। তারা সেই সালে গিয়ে পৌঁছায় যখন জয়েস অনেক ছোট ছিল। তখনই হপার দুটো শব্দ করে, এর মানে হলো কালো দুনিয়া নিচে নামতে শুরু করেছে। তখন এলেভেন ম্যাক্সকে ভ্যাকনাকে খুঁজে বের করার রাস্তা বের করতে বলে। আর আমরা আগের এপিসোডে যেহেতু দেখেছিলাম ক্যামাজেটের পুরোটাই যেহেতু ম্যাক্সের পরিচিত ছিল, তাই তার কাছে সবকিছু সোজা ছিল। কিন্তু ভ্যাকনার বাড়িতে যাওয়ার জন্য একটা শর্টকাট রাস্তা ছিল আর একটা লম্বা রাস্তা ছিল। যেহেতু তাদের কাছে কোনো সময় ছিল না, তাই জন্য তাদেরকে শর্টকাট রাস্তাটি ধরতে হবে। অন্যদিকে ডক্টরকে তার টিম নিয়ে রেডিও টাওয়ারের কাছে পৌঁছিয়ে তল্লাশি শুরু করে, যা দেখে ভিকি ম্যাক্সকে নিয়ে একটি ঘরে লুকিয়ে রাখে। অন্যদিকে আপসাইড ডাউনে সবাই দেখে কালো দুনিয়া নিচে নামছে। ডাস্টিন সাথে সাথে হপারকে জানায় যে তাদের হাতে মাত্র 30 সেকেন্ড সময় আছে, যা করার এরই মধ্যেই করতে হবে। এদিকে ম্যাক্স এলেভেন আর কালকে শর্টকাট রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল। সেখানে অনেক গান নাচ হচ্ছিল আর তারা অপেক্ষা করতে থাকে। তখনই হপার 3টি শব্দ করে, এর মানে বিপদ খুবই কাছাকাছি। আর অন্যদিকে কালো দুনিয়া ডাস্টিনদের অনেক কাছাকাছি চলে এসেছে। ম্যাক্স এলেভেনকে তাকে ভরসা করতে বলে। কালো দুনিয়া নিচে নামতে নামতে টাওয়ার পর্যন্ত পৌঁছিয়ে যায় আর টাওয়ারটি দুমড়ে মুচড়ে ভাঙতে শুরু করে। এইদিকে স্কুলে গান নাচ শেষ হওয়ার সাথে সাথে এলেভেন হ্যানরির বাড়িতে ঢুকে যায়। আর সেখানেই আমরা হ্যানরি আর বাচ্চাদেরকে প্রজেজ অবস্থায় দেখতে পাই। এলেভেন সাথে সাথে হ্যানরিকে তার শক্তি দিয়ে দূরে সরিয়ে দেয় আর বাচ্চাদের জ্ঞান ফিরে আসে। এইদিকে টাওয়ার থেকে স্টিভ নিচে পড়ে যাওয়ার উপক্রম হচ্ছিল, কিন্তু ঠিক তখনই জনাথন তাকে ধরে ফেলে এবং তাকে বাঁচিয়ে নেয়। হ্যানরি শিশুদের শক্তি ব্যবহার না করতে পারায় কালো দুনিয়া সেখানেই থমকে যায়। হ্যানরির বাড়িতে ম্যাক্স হোলির সঙ্গে দেখা করে, কিন্তু অন্য শিশুরা তখন ম্যাক্সকে দেখে দানব মনে করছিল। তখন ম্যাক্স বলে আমাকে বিশ্বাস করো, আমি দানব না, এটা আমি তোমাদেরকে প্রমাণ করে দেখিয়ে দেব। এইদিকে ন্যান্সি ডাইমেনশনাল দুনিয়ায় ঢুকে পড়ে। এরপর একে একে সবাই ডাইমেনশনাল দুনিয়াতে পৌঁছে যায় এবং তারা সবাই অনেক অবাক হয়ে যায়, কারণ সে দুনিয়াটাও ছিল একটি গ্রহের মতো আর সেখানে চাইলে হয়তো মানুষ বসবাস করতে পারে। এইদিকে হ্যানরি রেগে ঘরে ফিরে আসে, কিন্তু এখানে হ্যানরির চোখ দেখে আমার আরেকটা সিরিজের কথা মনে পড়ে যায়। আচ্ছা, আপনাদের তার চোখ দেখে কি মনে হচ্ছে? ঠিক আছে, আমি বলে দিই, আসলে তার চোখ দুটো ওয়েনসডে সিরিজের হাউডের মতো দেখাচ্ছে। তো যাই হোক, এরপর হ্যানরি এলেভেনের মুখোমুখি হয়। এলেভেন তাকে বলে যে সে হেরে গিয়েছে এবং ম্যাক্স শিশুদের নিয়ে পালিয়ে গিয়েছে। তখন হ্যানরি এলেভেনকে বন্দি করে ফেলে, কিন্তু শিশুরা কালী শক্তির সাহায্যে অদৃশ্য হয়ে তাদের লড়াই দেখছিল। হ্যানরি এবং এলেভেনের কথোপকথনের সময় এলেভেন তাকে মনে করিয়ে দেয় যে সে শিশুদের দুর্বল ভেবে ব্যবহার করেছে। হ্যানরি উপহাস করে বলে যে এলেভেন নিজেই বোকা, কারণ শিশুকে বাঁচাতে গিয়ে সে নিজেই তার জালে আটকা পড়েছে। এরপর হ্যানরি তার ভ্যাকনা রূপে আবির্ভূত হয়। শিশুরা তখন বুঝতে পারে যে হ্যানরি আসলে একটি ভয়ানক দানব। তখন ম্যাক্স বাচ্চাদের বোঝায় হলি তোমাদের যা কিছু বলেছিল সবই সত্য। সে আমাদের দুনিয়াকে ধ্বংস করতে চায়, তোমাদের দিয়ে সে আরেকটি দুনিয়া বানাতে চায়। এই জন্য আমাদের এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব পালিয়ে যেতে হবে। এরপর ভ্যাকনা তার শক্তি দিয়ে এলেভেনের মনের গভীরে প্রবেশ করে আর এলেভেনের সব কর্মকাণ্ড সে মুহূর্তের মধ্যেই দেখে ফেলে এবং বুঝতে পারে যে শিশুরা সেই রুমে ছিল। কালি আর এলেভেন আগে থেকেই পরিকল্পনা করেছিল যে আমরা দুজন মিলে আমাদের ভাইকে মেরে ফেলবো, কিন্তু ভ্যাকনা যখন শিশুদের ধরতে যায় ততক্ষণ ম্যাক্স তাদের নিয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। ইলেভেন ও কালি হেনরিকে মারার চেষ্টা করে, কিন্তু সে তার শক্তি ব্যবহার করে অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে স্টিভ আর জনাথন যখন এগিয়ে যাচ্ছিল, স্টিভ তাকে বাঁচানোর জন্য জনাথনকে ধন্যবাদ জানায়। জনাথন জানায় এটা সত্য যে আমি তোমাকে পছন্দ করি না, কিন্তু এটার মানে এই নয় যে আমি তোমাকে মরতে ছেড়ে দিব। এখানে জনাথন আরো বলে আমি যখন ক্যালিফোর্নিয়ায় ছিলাম তখন তুমি ন্যান্সির সাথে রিলেশনশিপে ছিলে, হয়তো এই জন্য আমাদের মধ্যে দূরত্ব বেড়েছে। কিন্তু এখানে তারা দুজনেই বুঝতে পারে ন্যান্সি স্টিভকেও ভালোবাসতো না, এমনকি জনাথনকেও ভালোবাসতো না। সে আসলে সে নিজের প্যাশনকে অনেক বেশি ভালোবাসতো, তাই এখন দুজনেই ন্যান্সিকে তার নিজের মতো ছেড়ে দিয়েছে। এরপর তারা একে অপরের সাথে বন্ধুত্ব করে নেয়। এরপর তারা সবাই সেখানে মাকড়সার পায়ের মতো মাইন্ড ফ্লেয়ারকে দেখতে পায়। ঠিক সেই সময় উইল জানায় যে তারা মাইন্ড ফ্লেয়ারের শরীরের কাছে পৌঁছে গিয়েছে, যার ভেতরে সব বাচ্চারা বন্দী ছিল। এইদিকে শিশুরা পাহাড়ে সেই গুহার দিকে দৌড়াচ্ছিল, কিন্তু ডেরেক একটু মোটা হওয়ার কারণে সে হাঁপিয়ে যায়। তখন সেখানে এলেভেন আর কালি চলে আসে এবং তারা আবারও গুহার দিকে দৌড়াতে শুরু করে। এইদিকে হপার সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু তার কাছে পরিস্থিতি কেমন যেন অদ্ভুত লাগতে শুরু হয়েছিল। এরপর হ্যানরি তার মধ্যে বিভ্রম তৈরি করে। হ্যানরি তাকে দেখায় যে কালি চায় এলেভেন সবাইকে বাঁচানোর পর যেন নিজের জীবন উৎসর্গ করে দেয়, যাতে এই সমস্যা চিরতরে শেষ হয়ে যায়। ভ্যাকনা হপারকে ভয় দেখায় যে এলেভেন মারা যাবে। হপার আতঙ্কিত হয়ে গুলি চালায়, কিন্তু ভ্যাকনা
ভ্যাগনা অদৃশ্য হয়ে যায়। গুলিগুলো 11-এর পানির ট্রাঙ্কে লাগে এবং হপার দেখে 11-এর গায়ে গুলি লেগেছে, তাই সে চিৎকার করে বক্সটি ভাঙতে শুরু করে। পানির ট্রাঙ্কটি ভাঙার পর সাথে সাথে 11, কালি ও মাক্স হলিদের কাছ থেকে অদৃশ্য হয়ে যায়। হপার 11-কে ট্রাঙ্ক থেকে বের করে আনে। আসলে কোনো গুলি 11-কে লাগেনি, ভ্যাগনা কেবল হপারের মনে ভ্রম তৈরি করেছিল। 11-এর জ্ঞান ফিরলে হপারকে বলে, তুমি এই কাজটা কেন করলে? তখন হপার বুঝতে পারে সে ভুল করেছে। ততক্ষণে ডক্টরকে ম্যাক্স ও ভিকিকে খুঁজে বের করে বন্দি করে নেয়। ডক্টরকে বেসমেন্টে এসে শিশুদের পুরো পরিকল্পনার কথা জেনে যান। অন্যদিকে 11 ও কালি শিশুদের বাঁচাতে চাইলেও ল্যাবের ওয়াটার ট্যাপটি নষ্ট হয়ে গিয়েছিল। 11 জানতো যে হলি নিশ্চয় শিশুদের নিয়ে নিরাপদে গুহার ভেতরে আশ্রয় নিবে। হপার তখন 11 ও কালিকে জানায় সে এখন তাদের সব পরিকল্পনার কথা জেনে গিয়েছে এবং সে তাদের মরতে দেবে না। 11 তখন যুক্তি দেয় সে হেনরিকে যদি না মারে আর যদি শিশুদের বাঁচিয়ে রাখে তাহলে কোনো লাভই হবে না। তখন হপার 11-এর কাছ থেকে কথা নেয় যে সে বেঁচে ফিরবে, কিন্তু কালি তখন হপারকে মেরে হলেও মিশনটা পূর্ণ করতে চায়। কিন্তু হপার তার মেয়ের জীবনের জন্য নিজের প্রাণও দিতে প্রস্তুত ছিল। হপার 11-কে বোঝায়, তুমি জীবনে অনেক কিছু সহ্য করেছো, আমি চাই না তুমি মরে গিয়ে সবকিছু শেষ করে দাও, বরং তুমি লড়াই করো যাতে ভবিষ্যতে তুমি নিজের সন্তানকে লালন পালন করতে পারো এবং সুন্দর একটি দিন কাটাতে পারো। সেই দিন হয়তো তুমি আমার কথা বুঝবে। হপারের কথা শুনে কালিও শান্ত হয়ে যায়। ঠিক তখনই বেমান জানায় যে বিল্ডিং এ মিলিটারিরা ঢুকে পড়েছে। অন্যদিকে হলি শিশুদের নিয়ে গুহার ভেতরে প্রবেশ করে, কিন্তু সে লক্ষ্য করে ডেরেক সেখানে ছিল না, তাই সে ডেরেককে নিতে জঙ্গলের ভেতরে ঢুকে। এইদিকে হেনরি পোর্টাল খুলে ডেরেকের কাছাকাছি পৌঁছে যাওয়ার উপক্রম হতেই হলি তখন তাকে নিয়ে গুহার দিকে এগিয়ে যায়। তখনই হেনরি হলির পা ধরে ফেলে, কিন্তু ঠিক সেই সময় ডেরেক হলিকে ভেতরে টেনে নিয়ে যায় এবং সে হেনরিকে মিডল ফিঙ্গার দেখায়। এরপর হলি শিশুদের আশ্বস্ত করে যে হেনরি আর ভেতরে আসতে পারবে না, যা শুনে শিশুরা একটু স্বস্তি পায়। অন্যদিকে মাইন্ড ফ্লেয়ারের কাছে থাকা টিম মেম্বারদের মধ্যে উইল আবারও ফ্যাশন দেখতে শুরু করে। সে বুঝতে পারে হেনরি এখনো মরেনি, সে গুহার ভেতরে শিশুদের ধরার চেষ্টা করছে। এইদিকে হেনরির হাতে আর কোনো উপায় না থাকায় সে সাহস করে গুহার মধ্যে প্রবেশ করার চেষ্টা করে, কিন্তু গুহার ভেতরে হেনরি তার অতীতের এক যন্ত্রণাদায়ক স্মৃতি দেখতে পায়। শৈশবে সে এক ব্যক্তিকে হত্যা করেছিল যা তার জীবনকে বদলে দিয়েছিল। হেনরি দেখতে পায় কিভাবে সে একটা লোককে হত্যা করেছিল আর লোকটির সুটকেস থেকে অদ্ভুত একটা জিনিস তার হাতকে নিয়ন্ত্রণ করে নিয়েছিল। উইল এই সমস্ত কিছু অনুভব করতে পারছিল এবং সে সবাইকে সতর্ক করে বলে যে হেনরি এখন ঘর মধ্যে ঢুকে গিয়েছে এবং শিশুরা আর এখানে নিরাপদে নেই। হলি তখন হেনরিকে দেখে সব বাচ্চাদেরকে নিয়ে সেখান থেকে পালানো শুরু করে। এইদিকে মাইক তখন উইলকে জিজ্ঞেস করে ম্যাক্স, হলি আর 11 কোথায়? উত্তরে উইল বলে সেখানে কেউই নেই, বাচ্চারা শুধু একাই রয়েছে। রবিন উইলকে বলে সেই হেনরিকে আটকাতে পারবে। উইল সাহস করে রাজি হয় এবং বাকিদের এগিয়ে যেতে বলে। এইদিকে ল্যাবে অফিসাররা কালি আর 11কে ধরার জন্য হেলিকপ্টার থেকে শক্তিশালী আল্ট্রাসাউন্ড স্পিকার ব্যবহার করতে শুরু করে। এই শব্দে 11 ও কালি যন্ত্রণায় কাতরাতে থাকে। হপার অফিসারদের আটকানোর চেষ্টা করে, কিন্তু সে তা না করে 11কে নিয়ে চলে যায় আর কালি সেখানে একাই পড়ে থাকে। অন্যদিকে হলি শিশুদের নিয়ে টানেলের ভেতরে যায় আর সবাইকে বলে এখানে যা কিছু হবে তা সত্য না, তোমরা এটাকে পাত্তা দিবে না, খালি তোমাদেরকে এখানে একটি পোর্টাল দিয়ে বের হয়ে যেতে হবে। এরপর এক এক করে বাচ্চারা সেই পোর্টাল দিয়ে বের হতে শুরু করে। এদিকে কালিকে সৈন্যরা ধরে ফেলে আর বলে, কি তোমার বোন তোমাকে একা রেখে চলে গেল? 11 হপারকে জিজ্ঞেস করে কালি কোথায়। পরে দেখা যায় হপার কালিকে নিতে সৈন্যদের সাথে লড়াই করছে, কিন্তু সৈন্যরা তাদের ধরে ফেলে আর হপারকে জিজ্ঞেস করে 11 কোথায়, কিন্তু হপার আর কালি কোনো মতেই স্বীকার করে না। তাই একজন সৈনিক হপারকে গুলি করতেই যাবে, তখনই পরিস্থিতি সামাল দিতে বেমান উপর থেকে একটি বোমা নিক্ষেপ করে হেলিকপ্টার ও স্পিকার উড়িয়ে দেয়। এই সুযোগ 11 তার শক্তি ব্যবহার করে নিষ্ঠুরভাবে অফিসারদের শেষ করে দেয়, কিন্তু যে গুলিটা হপারের জন্য উঠেছিল সেটা কালির গায়ে লেগে যায়। তারা দেখতে পায় কালির শরীরে গুলি লেগেছে। হপার সাহায্য খুঁজতে গেলেও শেষ রক্ষা হয় না, কালির মৃত্যু হয়ে যায়। এইদিকে হেনরি সেই টানেলের ভেতরে প্রবেশ করে আর তখনই হলি এসে তাকে আক্রমণ করে, কিন্তু বেচারি হলি বেশিক্ষণ লড়াই করতে পারে না, সে অজ্ঞান হয়ে যায়। এরপর হেনরি তার অতীতের সেই স্মৃতির মুখোমুখি হয় যে স্মৃতিকে সে সবচেয়ে বেশি ভয় পেত। সে তখন তার চোখের সামনে দৃশ্যটি দেখতে পায়। ছোটবেলায় সে এক ডক্টরকে বাঁচাতে গিয়েছিল, কিন্তু সেই ডক্টরই তাকে গুলি করে আহত করে। এই দৃশ্যটি উইলও অনুভব করতে পারছিল এবং উইল তার মাকে বলে সে এখন তার ছোটবেলার একটি ভয়ঙ্কর স্মৃতিতে আটকা পড়েছে আর সে অনেক ভয় পেয়ে আছে। এদিকে হপার এবং 11 বেমানের সাথে দেখা করে এবং কালের মৃত্যুতে তারা অত্যন্ত শোকাহত হয়। এরপর 11 যখন ভাসমান পাথরগুলো দেখতে পায় সে সিদ্ধান্ত নেয় সে এগুলোর উপর দিয়ে উপরে যেতে পারবে। হপার তাকে জিজ্ঞেস করে ওটার সময় যদি তুমি পড়ে যাও আর যদি ভ্যাকনাকে মেরে সে ফিরে না আসতে পারে? তখন 11 আবেগপূর্ণভাবে উত্তর দেয়, বহু বছর আগে আপনি যখন আমাকে জঙ্গলে খুঁজে পেয়েছিলেন তখন আমি কাউকে বিশ্বাস করতাম না, আপনি আমাকে বাঁচতে শিখিয়েছেন, কিন্তু আমি এখন আর ছোট শিশু নই, আমি বড় হয়েছি, আমাকে যা করতে হবে আমি তাই
তাই করব। আপনাকে আমার উপর শুধু ভরসা করতে হবে। যা শুনে হফার তাকে অনুমতি দেয়। এদিকে হ্যানরি তার অতীতে দেখতে পায় নিজের প্রাণ বাঁচাতে সে ডক্টরকে সে পাথর দিয়ে মেরে ফেলেছিল। দুঃখে সে অনেক ভেঙে পড়ে এবং লোকটি সুটকেস খুলে সেখানে মাইন্ড ফ্লেয়ারের পাথরের টুকরো দেখতে পায়। পাথরটি স্পর্শ করতে মাইন্ড ফ্লেয়ারের শক্তি হ্যানরির আহত শরীরে প্রবেশ করে এবং তার রক্তে মিশে গিয়ে তাকে দানবীয় ক্ষমতা দেয়। ডক্টর তখন তাকে বলে সেই শক্তির বিরুদ্ধে লড়াই করতে এবং সেটি যেন তার উপর নিয়ন্ত্রণ বিস্তার না করতে পারে। যদি করে তাহলে সে সবাইকে খেয়ে ফেলবে। হ্যানরি তখন মাইন্ড ফ্লেয়ারের মায়ে আটকা পড়েছিল, তাই নিজের শক্তি ব্যবহার করে ডক্টরকে হত্যা করে ফেলে। আর তখন থেকেই সে মাইন্ড ফ্লেয়ারের দাসে পরিণত হয়। আর এরই মাধ্যমে অতীতে ঘটে যাওয়া সেই সত্য হ্যানরির মনে পড়ে যায়। হ্যানরিকে এসব দেখতে দেখে উইল বলে, হ্যানরি তুমি তখন কেবল একটি শিশু ছিলে, তুমি খারাপ ছিলে না, তুমি আমারই মতনই, তুমি বাকি বাচ্চাদের মতনই ছিলে। মাইন্ড ফ্লেয়ার তোমাকে নিয়ন্ত্রণ করেছিল এবং এই গুহায় তোমাকে আসতে দিচ্ছিল না, কারণ যাতে তুমি সব সত্যটা ভুলে থাকো। সে তোমার সরলতার সুযোগ নিয়েছে। আমাদেরকে সাহায্য করো তাকে থামাতে, তাকে জিততে দিও না হ্যানরি। কিন্তু হ্যানরি দুঃখিত হলেও পাল্টা বলে যে মাইন্ড ফ্লেয়ার তাকে এই দুনিয়ার আসল কোচের চেহারা দেখিয়েছে। আমি বাধ্য হয়ে নয়, বরং সে ইচ্ছায় তার সাথে হাত মিলিয়েছি। আমি তার সাথে মোকাবেলা করতে পারতাম, কিন্তু আমি তা করিনি। তার আমাকে দরকার আর আমার তাকে দরকার। আর আমরা দুজন আলাদা নয়, আমরা দুজন একই। বর্তমানে হ্যানরির শক্তি চরমে পৌঁছায় এবং সে মাইন্ড ফ্লেয়ারের হৃৎপিণ্ডকে সচল করে দেয়। মাইন্ড ফ্লেয়ার জীবিত হয়ে পুরো টিমের সামনে এসে দাঁড়ায়। সবাই ভয় পেয়ে পালাতে শুরু করে। এরপর 11 সেখানে উপস্থিত হয়। সে সরাসরি মাইন্ড ফ্লেয়ারের সাথে লড়াই করতে শুরু করে এবং নিজের শক্তি দিয়ে তার বুক ছিঁড়ে তার বুকের ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ঢুকে ভ্যাকনাকে উপর থেকে ছিঁড়ে নিচে ফেলে দেয় এবং 11 ও ভ্যাকনার মধ্যে তীব্র লড়াই শুরু হয়। বাইরে থেকে মাইক বলে, আমাদেরকে 11কে সাহায্য করতে হবে। আমরা বাইরে থেকে মাইন্ড ফ্লেয়ারকে আক্রমণ করব। মাইন্ড ফ্লেয়ারকে বাইরে থেকে আক্রমণ করলে হাইপ মাইন্ডের মাধ্যমে ভ্যাকনাও আহত হবে। তখন সবাই বলে, এত বড় গডজিলাকে আমরা কিভাবে মারবো? লোকের সবাইকে বোঝায়, আমরা তাকে যেভাবেই হোক পাহাড়ের কাছে নিয়ে যাব আর সবাই মিলে তাকে আক্রমণ করব। তখন সবার মনে একটাই প্রশ্ন, সেই পাহাড় পর্যন্ত তাকে কে নিয়ে যাবে? এতে ন্যান্সি বলে, আমি তাকে সেখানে নিয়ে যাব বলে সে তার কাজে লেগে পড়ে। ন্যান্সি মাইন্ড ফ্লেয়ারকে তাদের পরিকল্পনার দিকে নিয়ে যায় আর ভেতরে ভ্যাকনা তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর বাইরে থেকে ন্যান্সি এবং বাকিরা মাইন্ড ফ্লেয়ারকে আক্রমণ করে তাকে ব্যস্ত রাখে। তারা চারদিক থেকে আগুন লাগিয়ে দানবটিকে দুর্বল করার চেষ্টা করে। তারা মনস্টারটিকে আগুন লাগিয়ে দেয়। ডাস্টিন আর স্টিভ মনস্টারের কেন্দ্রবিন্দুতে গিয়ে মনস্টারের ডিমগুলোকে আক্রমণ করতে থাকে, যাতে ভেতরে থাকা ভ্যাকনাও দুর্বল হয়ে পড়ে। 11 তার শক্তি দিয়ে ভ্যাকনাকে ধরে ফেলে, কিন্তু ভ্যাকনার শক্তির সাথে 11 পেরে উঠতে পারে না। ভ্যাকনা যখনই 11কে মারতে উদ্যত হয়, ঠিক তখনই উইল ভ্যাকনার শরীরকে নিয়ন্ত্রণে নিয়ে নেয়। উইল ভ্যাকনার হাত নিয়ন্ত্রণ করে বলে, আমি তোমাকে ভয় পাই না, শুধু আমি না, তোমাকে আর কেউই ভয় পায় না। এই বলে সবাই তার উপর আক্রমণ করে। উইল তার শক্তি দিয়ে ভ্যাকনার হাত ভেঙে ফেলে আর 11 তার শক্তি দিয়ে ভ্যাকনাকে ধারালো কিছুর সাথে আটকে দেয়। এতে মাইন্ড ফ্লেয়ার নিস্তেজ হয়ে মাটিতে পড়ে যায় আর সাথে সাথে মাইন্ড ফ্লেয়ারের হৃৎপিণ্ডও নিস্তেজ হয়ে যায়। ন্যান্সি ভেতরে এসে হলিকে উদ্ধার করে। এরপর একে একে সব বাচ্চাদেরকে উদ্ধার করা হয় আর সব বাচ্চাদের মুখ দিয়ে মাইন্ড ফ্লেয়ারের কালো ধোঁয়া বের হয়ে যায় এবং তাদের জ্ঞান ফিরে আসে। ভ্যাকনাকে যন্ত্রণায় ছটফট করতে দেখে সবাই তার কাছে এগিয়ে আসে। তখন জয়েস তার ছেলে উইলকে কষ্ট দেওয়ার জন্য ভ্যাকনাকে বলে, তুমি ভুল পরিবারের সাথে পাঙ্গা নিয়েছো, এবং সে প্রচন্ড ক্ষোভে ফেটে পড়ে। সে একটি কুড়াল দিয়ে ভ্যাকনার গলা কেটে প্রতিশোধ নেয় আর একে একে সবারই ভ্যাকনার দেওয়া বেদনাদায়ক স্মৃতিগুলো মনে পড়ে যায়। অন্যদিকে হপার এবং বেমা ল্যাবের ভেতরে বোমা সেট করে দেয়, যাতে পাওয়ার সোর্স ধ্বংস করে পুরো আপসাইড ডাউন জগৎকে চিরতরের জন্য শেষ করে দেওয়া যায়। সবাই যখন আপসাইড ডাউন থেকে বেরিয়ে আসছিল, তখন ডক্টরকে তার সৈন্যদের নিয়ে তাদের ঘিরে ফেলেন। তারা গাড়ির চাকা পাঞ্চার করে দেয় এবং আল্ট্রাসাউন্ড মেশিন ব্যবহার করে 11 শক্তি কেড়ে নেওয়ার চেষ্টা করে। সবাই যখন বন্দুকের মুখে বন্দী হয়, তখন 11কে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন মাইক দেখতে পায় 11 আপসাইড ডাউনের ভেতরে চলে গিয়েছে নিজেকে উৎসর্গ করে দেওয়ার জন্য। 11 তখন তার হাইপ মাইন্ডের মাধ্যমে মাইকের সাথে যোগাযোগ করে এবং বলে, আমাকে এখন এখান থেকে বিদায় নিতে হবে। আমি না গেলে এই অশুভ শক্তি কোনোদিন শেষ হবে না এবং এই লোকেরা আমাদের পিছু কখনোই ছাড়বে না। মাইক তাকে আটকানোর চেষ্টা করলেও 11 বলে, সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং বিদায় জানিও। এরপর সে আরো বলে, মাইক তোমাকে এটা বুঝতে হবে, কারণ তুমি আমাকে সবসময় ভালোভাবে বুঝেছো। এরপর তারা একে অপরকে শেষবারের মতো বিদায় জানায়। ঠিক তখনই ল্যাবে রাখা বোমাটি বিস্ফোরিত হয়, পাওয়ার সোর্স ধ্বংস হয়ে যেতে শুরু করে। তখন আপসাইড ডাউন চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং বাস্তব পৃথিবীর সংযোগকারী ব্রিজগুলো ভেঙে পড়তে শুরু করে। একটি বিশাল বিস্ফোরণে সবকিছু কেঁপে ওঠে এবং বিস্ফোরণের সাথে সাথে সবার চোখের সামনে আপসাইড ডাউন জগৎটি চিরতরে বিলীন হয়ে যেতে শুরু করে। চারিদিকের পরিবেশ শান্ত হয়ে আসে। সবাই দেখতে পায় যে আপসাইড ডাউনে যাওয়ার পোর্টালটিও পৃথিবী থেকে চিরতরে অদৃশ্য হয়ে যায়। 11 মৃত্যুতে সবাই গভীরভাবে শোকাহত হয়। গল্পটি এখন 18 মাস সামনে এগিয়ে
এগিয়ে যায়। হকিং শহর থেকে এখন মিলিটারিরা চলে গিয়েছে এবং মানুষ আবারও স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। এইদিকে রবিন তার রেডিও স্টেশনে আবারও শো শুরু করে এবং সবাইকে বলে, আমার বন্ধুদের আজ স্কুলে গ্র্যাজুয়েশন ডে। এরপর গ্র্যাজুয়েশনের দৃশ্য দেখানো হয়। ম্যাক্স এখন পুরোপুরি সুস্থ, যা দেখে লোকাস অত্যন্ত আনন্দিত এবং তারা একে অপরকে চুম্বন করে। তবে মাইক এখনো সেই পোর্টালের জায়গায় গিয়ে এলেভেনের কথা ভেবে দুঃখ পায়। সে জীবনের পথে এগিয়ে যেতে চাচ্ছিল না, কারণ এলেভেনের সাথে ঝর্ণার ধারে কোনো শহরে শান্তিতে থাকার যে স্বপ্ন সে দেখেছিল তা অপূর্ণই রয়ে গিয়েছে। হপার এসে তখন মাইকে জানায় এলেভেন নিজের সিদ্ধান্ত নিজে নিয়েছে। হপার বলে, তুমি চাইলে সারা জীবন এই দুঃখ নিয়ে পড়ে থাকতে পারো, অথবা পরিস্থিতি মেনে নিয়ে জীবনকে আরো উন্নত করতে পারো। অনেক বছর আগে আমি নিজেও এমন অনুভব করেছিলাম। তখন এলেভেনই আমাকে শিখিয়েছিল যে জীবনকে গুছিয়ে নেওয়াটাই সঠিক কাজ। মাইক হপারের কথায় আশ্বস্ত হয় এবং এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। স্কুলের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে প্রিন্সিপাল স্কুলের টপার ডাস্টিনকে স্টেজে আমন্ত্রণ জানায়। ডাস্টিন তার বক্তৃতায় বলে যে এই শহরে সে অনেক বিপদের সম্মুখীন হয়েছে, কিন্তু বন্ধুদের কারণে সে অনেক ভালো কিছু শিখতেও পেরেছে। সে প্রিন্সিপালের সমালোচনা করে সাহসের সাথে বলে এই স্কুল রসাতলে যাক। তার কথা শুনে ছাত্ররা উল্লাসে মেতে ওঠে। পরে ডাস্টিনের সাথে স্টেসি দেখা করতে আসে আর তার বক্তৃতার প্রশংসা করে এবং তাকে রাতের পার্টিতে আমন্ত্রণ জানায়। ডাস্টিন এবং তার বন্ধুরা সে পার্টি নিয়ে বেশ উত্তেজিত হয়ে পড়ে, কিন্তু মাইক বলে আমার কাছে এর চেয়ে আরো ভালো পরিকল্পনা আছে। এইদিকে রবিন, জনাথন, স্টিভ আর ন্যান্সি সন্ধ্যায় একত্রিত হয়। তারা সবাই এখন নিজেদের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। স্টিভ একজন শিক্ষক হয়েছেন, জনাথন সিনেমা লিখছে এবং তা পরিচালনা করতে চায়। রবিন একটি গার্লস স্কুলে পড়ায়। অন্যদিকে ন্যান্সি জানায় যে সে পুরো পৃথিবী দেখতে চায়, তাই সে বিভিন্ন শহরে ঘুরে ছোটখাটো কাজ করছে। তারা ঠিক করে যে তারা সবসময় এভাবে একে অপরের সাথে যোগাযোগ রাখবে। একই সন্ধ্যায় হপার এবং জয়েস একটি রেস্টুরেন্টে ডিনার করতে যায়। হপার তখন জানায় যে সে বড় শহরে একটি শেফের চাকরি পেয়েছে, সেখানে সে ভালো বেতন এবং একটি বাড়ি পাবে। ফলে তারা দুজনেই সেখানে নতুন করে জীবন শুরু করার কথা ভাবে। ঠিক সেই মুহূর্তে হপার জয়েসকে বিয়ের প্রস্তাব দেয়। জয়েস অত্যন্ত খুশি হয়ে রাজি হয়ে যায়। উপস্থিত সবাই তাদের অভিনন্দন জানায় এবং তারা একসাথে নাচতে শুরু করে। ঠিক সেই সময় দেখা যায় মাইকের বন্ধুরা সবাই মিলে বেসমেন্টে সেই পুরনো জায়গায় ডাঙ্গলস এবং ড্রাগনস খেলছে, যেখান থেকে প্রথম সিজনে গল্প শুরু হয়েছিল। খেলা শেষ করে তারা নিজেদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে থাকে। প্রথমে লুকাস আর ম্যাক্সের কথা বলা হয়। তারা ঠিক করে যে কলেজ শেষ করে তারা আজীবন একসাথে থাকবে। এরপর ডাস্টিনের কথা বলা হয়। সে ভবিষ্যতে একজন বড় বিজ্ঞানী হবে এবং সে তার সব স্বপ্ন পূরণ করবে এবং এর সাথে স্টিভ আর তার বন্ধুদের সাথে সময় কাটানোর পরিকল্পনা করে। এরপর উইলের কথা বলা হয়। উইল নিজের সত্তাকে গ্রহণ করে একজনকে এসে নিজেকে পরিচয় করিয়ে দেবে এবং সে তার মতো মানুষের সাথে সুখে জীবন কাটাতে শুরু করবে। সর্বশেষ মাইকের কথা বলা হয়। মাইক একজন লেখক হওয়ার সিদ্ধান্ত নেয়। সে তাদের এই পুরো রোমাঞ্চকর অভিযানের গল্প লিখবে এবং সারা পৃথিবীতে তাদের বীরত্বের কাহিনী ছড়িয়ে দিতে চায়। গল্পের শেষে মাইক একটি অদ্ভুত থিওরি শেয়ার করে। 18 মাস আগে যখন এলেভেন সবাইকে বাই বলে বিদায় জানিয়েছিল, তখন সেখানে আল্ট্রাসাউন্ড স্পিকার চলছিল যা এলেভেনের ক্ষমতাকে অকেজ করে দেওয়ার কথা, কিন্তু এলেভেনের এতে কোনো প্রভাবে পড়ে না। সে কিভাবে সবার সাথে তখন কথা বলল? মাইকের মতে এটি ছিল কালির পরিকল্পনা। কালি মরার আগে এলেভেনকে বাঁচিয়ে রাখার সিদ্ধান্ত নেয় এবং একটি ভ্রম তৈরি করে। কালির ক্ষমতার কারণে সবাই দেখতে পায় যে এলেভেন বিস্ফোরণে মারা গিয়েছে, কিন্তু আসলে এলেভেন বেসমেন্টের গোপন রাস্তা দিয়ে পালিয়ে গিয়েছিল। কালির এই মায়ের কারণে ডক্টরকে বা অন্য কেউ কোনোদিনই এলেভেনকে খুঁজতে পারবে না। মাইকের বিশ্বাস এলেভেন এখন ঝর্ণার ধারে কোনো এক ছোট শহরে নতুন পরিচয়ে শান্তিতে বেঁচে আছে। এই কথা শুনে সব বন্ধুরা খুশি হয়, কিন্তু পরের মুহূর্তে তাদের মন খারাপ হয়ে যায় আর বলে সত্যি যদি এই থিওরিটা সত্যি হতো তাহলে কতই ভালো হতো। কিন্তু আসলে এটা তো শুধু মাইকের থিওরি ছিল। এরপর মাইকের মা তাদেরকে খাওয়ার জন্য উপরে ডাকে। তারা বেসমেন্ট থেকে উপরে চলে যায়। তখন দেখা যায় হলি আর তার একদল বন্ধু সে বেসমেন্টে এসে নতুন করে গল্প করতে শুরু করে। মাইক তাদের দেখে হাসে, কারণ সে বুঝতে পারে এভাবে বন্ধুত্বের এই ধারা নতুন প্রজন্মের হাত ধরে বেঁচে থাকবে। আর এভাবে স্ট্রেঞ্জার থিংস সিরিজের গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আমাদের ফাইনাল এপিসোডের গল্প। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আমি খুবই আপসেট, এত কষ্ট করে নতুন একটা সিরিজ আমি এক্সপ্লেন করি আপনাদের জন্য, তাড়াতাড়ি আপলোডও করে দিই, কিন্তু অন্য চ্যানেলে একই ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আমার ভিডিও রিচ বা ভিউ কমে যায়। এই জন্য লাস্ট সিরিজটা এক্সপ্লেন করার আমার কোনো ইচ্ছেই ছিল না। তারপর আপনাদের কথা চিন্তা করে এটা এক্সপ্লেন করলাম। এবার থেকে সিদ্ধান্ত নিয়েছি লেটেস্ট কোনো সিরিজ, মুভি কোনো কিছুই আর এক্সপ্লেন করব না, কারণ সে পরিমাণ ভালোবাসা আপনাদের কাছ থেকে পাই না। তো যাই হোক, এই কষ্ট নিয়ে নতুন বছরে নতুন করে শুরু করতে যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আর যারা আমার সাথে এখন পর্যন্ত আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।